আচ্ছা, আমাদের লাইভ মেবি অলরেডি শুরু হয়ে গেছে, আমি একটু চেক করি। Already. So hello everyone, welcome to our webinar on optic emerging field, and this is me Ziren Sultana, Chief Growth Officer at ResearchBuddy AI. So আমাদের সাথে অলরেডি আমাদের গেস্টও জয়েন করেছে। শুরুতেই হচ্ছে আমি আমাদের রিসার্চ বাডি কি সেটা সম্পর্কে একটু জানাই। আমাদের রিসার্চ বাডি হচ্ছে মূলত একটি রিসার্চ কোলাবোরেশন প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন রিসার্চারদের সাথে সুপারভাইজারদেরকে কানেক্ট করিয়ে থাকি। সো আমাদের এই প্ল্যাটফর্মে মূলত আমরা বিভিন্ন ফিল্ড থেকে যারা এক্সপার্ট আছে তাদেরকে হচ্ছে সুপারভাইজার হিসেবে জয়েন করিয়ে তাদের আন্ডারে বেশ কিছু রিসার্চারদেরকে কানেক্ট করিয়ে দিই, যাতে হচ্ছে তারা সেই ফিল্ডে বেশ কিছু রিসার্চ পেপার পাবলিকেশন করতে পারে। অ্যান্ড আমাদের এখান থেকে মূলত হচ্ছে আপনি যদি সাকসেসফুলি কাজ শেষ করতে পারেন তাহলে অবশ্যই হচ্ছে আপনার পেপার পাবলিকেশন থাকবে, এবং একই সাথে ইন ফিউচারে যদি আপনার লেটার অফ রিকমেন্ডেশন প্রয়োজন হয় আমাদের সুপারভাইজাররা অলওয়েজ হচ্ছে এই ক্ষেত্রে অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে। সো এখন আমরা একটু আমাদের স্পিকারের কাছে যাই। সাকিব, একটু তোমার পরিচয়টা দিবে। Okay, I'm Mohammad Sakibur Rahman. I have just recently completed my BSc in engineering from CHUET. My major was electrical electronics engineering. Nowadays, আমি আসলে মাস্টার্স আছে আমার অনগোয়িং চুয়েটেই। এছাড়া পিএইচডির জন্য কিছু ট্রাই করা হচ্ছে। আদার দেন দিস রিসার্চ ওয়ার্ক যদি বলি তাহলে আমার 3টা রিসার্চ পেপার পাবলিশড আছে, 2টা Q1 একটা Q2-তে, বাকি 2টা কনফারেন্স পেপারও পাবলিশের জন্য দেওয়া আছে, আর কিছু পেপার আছে সেগুলো রিভিশন আছে কিছু, আর কিছু রিভিউতে আছে। সো আমার ফিল্ড হচ্ছে মেনলি প্লাজমোনিক্স নিয়ে ছিল, যেটা একটা পার্ট ফোটনিক্সের অথবা বলে অপটিক্সে বলা যায়। অপটিক্সের মেনলি লিনিয়ার পার্ট যেটা, সেটা হচ্ছে ফোটনিক্স, তার মধ্যে একটা পার্ট হচ্ছে মেনলি প্লাজমোনিক্স। সো অনেকটা ন্যারো ডাউন করে বললে হচ্ছে মেনলি প্লাজমোনিক্স আমার মেন ফিল্ড। আরো যদি ন্যারো ডাউন করি তাহলে হচ্ছে প্লাজমোনিক্সের ডিফারেন্ট ম্যাটেরিয়াল নিয়ে আমার মেনলি কাজ হয়, সেন্সরি অ্যাপ্লিকেশন নিয়েও কাজ হয়। সো দিস আর অ্যাকচুয়ালি মাই রিসার্চ ওয়ার্ক অ্যান্ড মাই ব্যাকগ্রাউন্ড। নাইস সাকিব, Q1 জার্নাল, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমরা প্রথমেই হচ্ছে তোমার যে Q1 জার্নাল বা Q2 জার্নালের কথা বললা সেগুলোর একটু ওভারভিউটা জানতে চাচ্ছি, লাইক টপিকসটা কি ছিল বা রিসার্চ ওয়ার্কটা অ্যাকচুয়ালি কি নিয়ে ছিল। আচ্ছা, আমি রিসার্চ ওয়ার্ক শুরু করি আমার 4th ইয়ার স্টার্টিং যখন হয় তখন। তো ইনিশিয়ালি আমি একটু গল্পের মতো করে বলি, আমি যখন ইনিশিয়ালি স্টার্ট করছিলাম তখন আমি ফোটনিক্স নিয়ে ট্রাই করতেছিলাম, বাট যখন দেখলাম যে প্লাজমোনিক্স একটা খুবই ভালো একটা ফিল্ড ওই মুহূর্তে ছিল কাজ করার জন্য, সো আমি সুইচ করি প্লাজমোনিক্সে। ফোটনিক্স প্লাজমোনিক্স কাইন্ড অফ সেম জিনিস, যেহেতু সফটওয়্যার গুলো একই ধরনের জিনিস, একই ধরনের কাজে লাগে। তো স্টার্টিং এ আমি নর্মাল ট্রেডিশনাল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছিলাম প্লাজমোনিক্সে, নর্মালি যেগুলো ইউজ হয় লাইক সিলভার, গোল্ড, এগুলো নিয়ে কাজ করা হয়েছে। অ্যান্ড একটা ছোটখাটো পেপার আমরা বের করছিলাম, সেটা হচ্ছে অপটিক্স কমিউনিকেশনে, এলজিভিআর এ। দেন আফটার আমরা একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আসলে ট্রেডিশনাল ম্যাটেরিয়াল কিছু সমস্যা আছে, কিছু প্রবলেম আছে, কিছু ল্যাকিংস আছে যেগুলো বলে। তো ওখান থেকে সলিউশন বের করে আমরা দেখলাম যে সিলিকন ফোটনিক্স, যেটা আমরা না জানি আসলে। তো সিলিকন তখন আসলে প্লাজমোনিক্স অতভাবে এক্সপ্লোর করা হয়নি, তো দেখলাম যে এটা একটু ভালো কাজ করার জন্য, সো আমরা সিলিকন নিয়ে কাজ করলাম। অ্যান্ড সেই পেপারটা আমাদের পাবলিশড হইলো হচ্ছে মেজারমেন্ট, যেটা হচ্ছে এলজিভিআর এর একটা পাবলিকেশন। অ্যান্ড আফটার দ্যাট আমি একটু ডিফারেন্ট ডোমেইনে গেলাম, যদিও ট্রেডিশনাল ম্যাটেরিয়ালে কোর্স করেছি এরপর, কিন্তু একটু সেন্সর অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট হয়ে গেল। আগের দুটো ছিল হচ্ছে মেইনলি বায়োমেডিক্যাল, টেম্পারেচার, হিউমিডিটি, এনভায়রনমেন্ট, এই ধরনের ডিটেকশন গুলো ছিল। এরপর যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা প্রেশার মেজারমেন্ট একটা সেন্সর ডিজাইন করলাম, এন্ড এটা IEEE সেন্সর জার্নালসে পাবলিশড হয়ে আছে। এটাও একটা Q1। সো এই তিনটাই ছিল মেইনলি আমার রিসার্চ ওয়ার্ক। অ্যান্ড নাওয়াডেজ আমি কিছু কাজ করতেছি ফোটনিক্স ফিল্ডে, আর কিছু কাজ করতেছি প্লাজমোনিক্স ফিল্ডে। ওখানেও কিছু সেন্সরি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা হচ্ছে। ফোটনিক্স এর একটা পেপার মেইনলি রিসার্চ ওয়ার্কের জন্য হিসেবে আমরা কনফারেন্সে দিচ্ছি, আর কিছু পেপার আমার প্লাজমোনিক্স এর জার্নালের জন্য আছে, আন্ডার রিভিউ আছে কিছু, আর আন্ডার রিভিশনও আছে কিছু। ওকে, আচ্ছা, তোমার রিসার্চ জার্নিটা কিভাবে শুরু হয়েছিল
আমাদের আসলে প্ল্যাটফর্মে অনেকেই দেখি পেজে যখন মেসেজ করে ওরা বলে যে আচ্ছা আমরা কখন থেকে রিসার্চ ওয়ার্ক শুরু করব, আমি তো ফার্স্ট ইয়ারের, আমি কি রিসার্চ ওয়ার্ক শুরু করতে পারবো? সো এই কোশ্চেনটার আনসারটা আমরা একটু তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি যে ভার্সিটির কোন স্টেজ থেকে অ্যাকচুয়ালি রিসার্চ ওয়ার্ক জয়েন করা উচিত? থার্ড ইয়ারের মাঝামাঝি বা শেষের দিকে স্টার্ট করলে খারাপ হয় না, বাট একটু সমস্যা কি আমি যেটা বলি যে রিসার্চ ওয়ার্ক করতে গেলে একটু সমস্যা হয় কি আমাদের পড়ালেখাতে একটু হ্যাম্পার হয়। তো অনেকেই চায় রেজাল্ট ভালো করতে, তো দেখা যাচ্ছে অনেক বেশি টাইম এদিকে স্পেন্ড করে পড়ালেখাতে ডিস্টার্ব হচ্ছে। আবার দেখা যায় যে পড়ালেখা করতে গেছে এইটা হচ্ছে না, হাফ হয়ে বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো মেনটেন করা একটু ডিফিকাল্ট। যদি কেউ একসঙ্গে দুটো রানিং করতে পারে সবচেয়ে বেটার হয়। তো এটা যদি কেউ না পারে তাহলে আমি রিকমেন্ড করবো যে ফোর্থ ইয়ার স্টার্টিং এ যখন হচ্ছে আমাদের মেনলি থিসিস, আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি তারা অবশ্যই থিসিস করি একটা, তো থিসিসটা হচ্ছে ফোর্থ ইয়ার স্টার্টিং এ শুরু হয়। তো তখন থেকে হচ্ছে ফুল দমে যদি স্টার্ট করা যায়, 1 ইয়ারে যদি 1 or 2 পাবলিকেশন হয় দ্যাটস মাচ বেটার। বিএসসি তে 2টা পাবলিকেশন অনেক ভালো আমার মতে। আচ্ছা, ফোর্থ ইয়ারে রিসার্চ ওয়ার্ক শুরু করলে থিসিসের সাথে কি আদৌ টাইম ম্যানেজ করা পসিবল? আচ্ছা, ভালো কথা। থিসিস নিজেই হচ্ছে একটা রিসার্চ ওয়ার্ক। তো তোমরা মানে আমরা যদি একটা পার্টিকুলার ডোমেইনে কাজ করতে থাকি সেই কাজটাকেই আমরা কেন থিসিস করতে পারবো না? এন্ড এটা যদি হয় যে থিসিস রিলেটেড কিছু পেপার আমার পাবলিশ হয়ে গেছে সেটা তো আরো ভালো। সেটা আমার থিসিসের জন্য ডিফেন্স বোর্ডে খুবই ইজি হয় আমার জন্য। এন্ড আমি একটা কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে গেলে বা কোথাও ইয়াকাত হোসেন দেখতে পারো যে আমার থিসিসের সঙ্গে হ্যাঁ 2টা রিলেটেড পেপার আমার পাবলিশড আছে। সো এটা অনেক ভালো জিনিস। এন্ড যদি সে কাজ করতে থাকে স্টার্টিং থেকে ওই পার্টিকুলার ডোমেনে, এন্ড থিসিসের প্রি ডিফেন্স ডিফেন্স মোটামুটি এই অ্যালাইনে চলতে পারে খুব ইজিলি। এটা আমি নিজেই করছি আসলে। ও আচ্ছা, আচ্ছা তোমার রিসার্চের যে যাত্রাটা তখন কি কোনো ধরনের মেজর কোনো প্রবলেম ফেস করেছিল যেটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো বা ফেস করতে পারে শুরুতে ইনিশিয়াল? হ্যাঁ, এটা হচ্ছে আমি আসলে মেইনলি সিমুলেশন বেস কাজ করছি। আমাদের বাংলাদেশে আসলে ন্যানো ডিভাইস নিয়ে কাজ ফেব্রিকেশন লেভেলে মনে হয় না খুব একটা আছে। তো মেইনলি সিমুলেশন বেজই হয়। তো সিমুলেশন বেস কাজ করতে গিয়ে আমি ফার্স্ট যেই সমস্যাটা ভোগ করি সেটা হচ্ছে সিমুলেশন এর পুরা ডিটেলস আমি পাচ্ছিলাম না কোথাও। আছে কিছু জায়গাতে স্প্লিট আকারে কিছু কিছু আছে, বাট নট এক্স্যাক্টলি হোয়াট আই নিড। মানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আমাকে কেউ দেখানোর মতো গাইড করার মতো কেউ ছিল না যে তুমি স্টার্ট এটা করবে, সেকেন্ডে, ফোর্থে, ফার্স্টে। এই যে স্টেপগুলোতে হেল্প করার মতো কেউ ছিল না। এটা একটা বড় ইস্যু। এন্ড যদি কেউ এই ধরনের থাকে যে আমাকে ফার্স্টে থেকে বলে দিবে হ্যাঁ সিমুলেশনের এই স্টেপটা তোমার এটা হচ্ছে, ইভেন এমন হয়েছে যে সিমুলেশনে একটা জায়গা থেকে এমন ভাবে আটকে গেছি এটা সলভ করার কোনো ওয়ে নাই। ইভেন মানে বুঝতেছিও না যে এটা সলিউশনটা কি হবে। কিছু কন্ট্যাক্ট করছি তা তো তারা সলিউশনের মধ্যে বলতে পারতেছে না। এটা হয়, অনেকেই হয়তো জানে না, অনেকে হয়তো কাজ করে বাট এখন অনেকে হয়তো জানে না যে হ্যাঁ কিভাবে এটা সলিউশন করতে হবে। একটা হচ্ছে কি মানে সিমুলেশন A to Z করা, আর একটা হচ্ছে বাগ খুঁজে বের করা। বাগ খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট টাস্ক আমার মতে। যে যে কোনো সময় যে কোনো সিমুলেশন একটা আটকে গেলে ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে কেন এই রোডটা আসতেছে এইটা অনেক ডিফিকাল্ট কাজ। তো এই ধরনের সমস্যাগুলো আমি মেইনলি ফার্স্টে ফেস করছিলাম। তো মানে আল্লাহর রহমতে কিছু ফ্রি টাইম পাওয়া গেছিল যার ফলে ওই টাইমটাতে আমরা সলিউশন সবসময় করতে পারছি। এটা আসলে আল্লাহর অশেষ রহমত যে হ্যাঁ এটা সলিউশন করতে পারছিলাম ওই সময়গুলোতে। আচ্ছা, দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি হ্যাঁ, এই প্রবলেমটা অনেকেই ফেস করে যে আমি কোনো একটা ফেজে আটকে গেছি, এখন কেউ তো নাই আসলে সুপারভাইজ করার জন্য বা গাইডলাইন্স দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে আবার রিসার্চ ওয়ার্ক থেকে একটু পিছনে ব্যাক করে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের রিসার্চ বাড়ি। সো আমাদের এখানে আমরা বিভিন্ন সুপারভাইজাররা বিভিন্ন ফিল্ড থেকে আসেন, এসে হচ্ছে তারা তাদের গাইডলাইন্সটা দেন। আমরা মূলত চাই হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা রিসার্চের দিকে আরেকটু এগিয়ে যাক, আরেকটু তারা রিসার্চে ইনভলভ হোক, এটাই আমাদের আসলে মেন এইম। আচ্ছা, আমি একটু আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমাদের শীঘ্রই হচ্ছে আমাদের ফটোনিক্স এন্ড সেন্সিং ল্যাব ওপেন হবে, এন্ড আমাদের এই ল্যাবের সুপারভাইজারই হচ্ছে আমাদের আজকের স্পিকার। সো আমাদের এই ল্যাবে অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করানো হবে, মানে একটু যদি ওভারভিউ দিতেন। আচ্ছা, আজকের মেইনলি টপিকটা ছিল অপটিক্স দ্য ইমার্জিং ফিল্ড, রাইট? সো অপটিক্স এর 2টা পার্ট, একটা হচ্ছে নন লিনিয়ার অপটিক্স, একটা হচ্ছে লিনিয়ার অপটিক্স। নন লিনিয়ারের মধ্যে সুপার কন্টিনিউম জেনারেশন, ফ্রিকোয়েন্সি কম, এই ধরনের জিনিসগুলো আছে যেখানে ম্যাটেরিয়ালের নন লিনিয়ার প্রপার্টিস গুলো ইউজ করা হয়। আর একটা হচ্ছে লিনিয়ার পার্ট। লিনিয়ার পার্টের মধ্যে মেইনলি হচ্ছে লেজার, ফোটোনিক্স বা প্লাজমোনিক্স, এই জিনিসগুলো আসে।
তো আমি মেবি ল্যাবের নাম অ্যানাউন্স করছিলাম জানি না, ফোটোনিক্স অ্যান্ড সেন্সিং অ্যাপ্লিকেশন, রাইট? ইয়েস, হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, সো দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে ফোটোনিক্স আর একটা হচ্ছে সেন্সিং অ্যাপ্লিকেশন। যদি কেউ ফোটোনিক্স, মানে ফোটোনিক্স আসলে কি, ফোটন রিলেটেড যে কাজগুলো হয়, আমি আবার আসলে অত ইয়াতে না যাই, মানে নর্মাল মানুষজন যেটা চিন্তা করে যে পিসিএফটাই হচ্ছে ফোটোনিক্স। যাই হোক, ওটা ডিটেলসে না, এখন আমি এখানেই আসি। পিসিএফ নিয়ে আসলে মেইনলি আমি কাজ করাতে যাবো, যারা আমার সঙ্গে এখানে কাজ করবে। সো ফোটোনিক ক্রিস্টাল ফাইবার, সো ফাইবারের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন আছে। হতে পারে মডুলেশন, ডিমডুলেশন, ফিল্টার, আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, প্রেসার, টেম্পারেচার, অনেক এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন আছে। আবার বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন আছে। বায়োমেডিক্যাল বিভিন্ন ধরনের ডিজিজ ডিটেকশন হইতে পারে। সো এই দিকগুলো যদি কেউ করতে চায় সেটাও করতে পারে, আবার ওটাও হতে পারে। তো সেন্সরি অ্যাপ্লিকেশন যদি বলি, সেন্সরের কাজ কি? সেন্সরের কাজ হচ্ছে কোনো কিছু ডিটেক্ট করা। সো কাইন্ড অফ যেটা আমি বললাম বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন, এটা কাইন্ড অফ একটা সেন্সরি অ্যাপ্লিকেশন মধ্যে পড়ে যাচ্ছে। সো আমি পিসিএফ এর একটা ডোমেন সেন্সরি অ্যাপ্লিকেশন, সেটাও দেখবো। আবার পিসিএফ রিলেটেড অন্য কোনো অ্যাপ্লিকেশন থাকে কেউ যদি চায় করতে, সেটার দিকেও দেখবো। তো মেইনলি আমি যদি বোল্ডলি বলি তাহলে হচ্ছে পিসিএফ নিয়ে এখানে মেইনলি কাজ করা হবে। আচ্ছা, ওকে। আর এই ক্ষেত্রে ল্যাবে জয়েনের ক্ষেত্রে কোনো প্রিরিকোয়েজিট আছে কিনা? আই মিন আগে থেকে কিছু জেনে থাকা লাগবে, এরকম কোনো কন্ডিশন আছে কিনা? আমার মতে কিছুই জানা লাগবে না, একদম স্টার্টিং এ কেউ যদি জিরো থেকে শুরু করে সেও এখানে জয়েন করতে পারবে। এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প এভরিওয়ান, যে যতটুকু যেখান থেকে আসে সেখান থেকে হেল্প করার ট্রাই করবো আমি। যদি কেউ একদম ফোটোনিক্স এর পিও না জানে, সেখান থেকে আমি তাকে হেল্প করতে পারবো, এটা এত কিছু লাগে না। বাট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার। ভালো কনফিগারেশন কম্পিউটার হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি একটু লো কনফিগারেশন থাকে চলে, বাট তার জন্য একটু হ্যাসেল হয়ে যাবে। কেননা সিমুলেশন যখন রান হবে তখন দেখা যায় তার জন্য 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা একটা সিমুলেশন রান হতে টাইম লাগতে পারে। ফাস্ট হলে অবশ্যই ফাস্ট রান হবে। সো দিস কাইন্ড অফ থিং, যে মানে একটা ভালো ডিভাইস হলে সবচেয়ে বেশি বেটার হয়। এছাড়া নলেজের দিক দিয়ে বলতে গেলে আমার কাছে মনে হয় না অনেক বেশি এখানে জানা লাগে। হ্যাঁ, যদি কেউ ভালো জানে তাহলে তার জন্য ইজি হবে, আর যদি কেউ কম জানে তার জন্য একটু ডিফিকাল্ট হবে। বাট আই গেস কোপ আপ করতে পারবে। আচ্ছা, আর কি কি টুলস বা টেকনিক্স এখানে অ্যাপ্লাই করা হবে? এইখানে টুলস বলতে সফটওয়্যার লাগবে, যেটা হচ্ছে কমসেল মাল্টিফিজিক্স, আমি নর্মালি ইউজ করি। লুমেরিক্যাল দিয়েও করা যায়, বাট আই উইল প্রেফার কমসেল মাল্টিফিজিক্স, যেখানে সবকিছু একসঙ্গে সাম আপ করা থাকে। সেকেন্ড অফ অল, ম্যাটল্যাবে কিছু কোডিং জানা লাগবে। ম্যাটল্যাব একদম বেসিক, আসলে রিসার্চ করতে গেলে ম্যাটল্যাব ছাড়া আসলে কোনো কিছু চলে না আমার জানা মতে। ম্যাটল্যাব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটার হালকা পাতলা সামান্য কোডিং, এটা মানে খুব, মানে অনেক টাফ লেভেলে কোডিং লাগবে এমন না, খুব ইজি লেভেলে বেসিক কিছু কোডিং লাগবে। সব না সামান্য অপারেশন করার জন্য, মিনিমাম ম্যাক্সিমাম এগুলো বের করার জন্য, খুব বেশি ডিফিকাল্ট কিছু না এটা। আর হচ্ছে গ্রাফিং টুলস হিসেবে আমরা যখন পেপার, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পাবলিশিং এ যাওয়া, তো তখন হচ্ছে রাইটিং স্কিল আর হচ্ছে গ্রাফিং এর জন্য হচ্ছে কিছু টুলস, যেমন অরিজিন দিয়ে ইয়াগুলো করা যায়, গ্রাফিং গুলো করা যায়। আর ওভারলি ফ্ল্যাট এক্সে লেখা যায়, যদি কেউ পারে তো ভালো, আর যদি না চায় ওয়ার্ডে লিখতে পারে, ইটস আপন টু হিম অর হার। বাট আমি বলবো যে ল্যাটেক্স শিখা ভালো। তো এই টুলস গুলা ছাড়া আমার কাছে মনে হয় না আর বেশি কিছু টুলস লাগে। আর কিছু টুলস লাগে হচ্ছে 2D 3D ডিজাইন আঁকার জন্য, সেগুলো পরবর্তীতে পেপারের যখন লেখা হবে তখন এটা লাগলে অন্য কারো হেল্পও নেওয়া যায়। সো এটা খুব বেশি ম্যান্ডেটরি কিছু না। আচ্ছা, ওকে। আমাদের রেজিস্ট্রেশন ফর্মে কিছু কোশ্চেন এসেছিল, আমি সেখান থেকে একজনের কোশ্চেন একটু মেনশন করি। অর্পণ কুন্দ, সে জানতে চেয়েছে এই ল্যাবে অ্যাকচুয়ালি কি কি টপিক নিয়ে কাজ হতে পারে, বা আমি রিসার্চ টপিকটা কি হতে পারে? আমি একটু আগেই বলছি, এটা মেনলি হচ্ছে আমরা পিসিএফ নিয়ে কাজ করব, ফোটনিক ক্রিস্টাল ফাইবার নিয়ে। ফাইবারের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, অনেক অ্যাপ্লিকেশন আছে, যে যেটাতে যা করতে চায়। ফাইবারের হইতে পারে সেন্সিং, হতে পারে ডিটেকশন, হতে পারে বললাম তো ফিল্টার, আদার ব্লাবলা, অনেক কিছু আছে, ডিমোডুলেশন, মডুলেশন, অনেক কিছু আছে, এটা যে যেটা করতে চায়। বাট মেইনলি হচ্ছে পিসিএফ নিয়ে কাজ হবে, ফোটনিক ক্রিস্টাল ফাইবার নিয়ে। আচ্ছা, ওকে। আমরা একটু কেউ কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে করবেন, আমরা সেই কোয়েশ্চেনগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। অ্যাজ আপনাদের সুপারভাইজার এখন আমাদের সাথেই আছেন, আপনাদের যা যা জানা সবকিছুই জেনে নিতে পারবেন।
অ্যান্ড আমি আরেকটি অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে রাখি, আমাদের এই ল্যাবের একটা পোস্ট আমরা গতকাল দিয়েছিলাম, ওখানে প্রায় অনেকেই হচ্ছে আমাদেরকে কমেন্ট করেছিলেন। আমরা সকলকে ইনবক্সে ল্যাবে জয়েনিং লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। আপনারা ইতিমধ্যে হচ্ছে 7 জন জয়েন করে ফেলেছে। আমরা টোটাল 15 জন স্টুডেন্ট নিব, অ্যান্ড আপনারা বাকিরা যারা জয়েন করতে চান আমাদের এই পোস্টে কমেন্ট করতে পারেন। অ্যান্ড এছাড়াও আমরা শীঘ্রই আমাদের লঞ্চিং পোস্টটা দিয়ে দিব। আচ্ছা, ওকে, আমরা আবার একটু আমাদের স্পিকারের কাছে ব্যাক করি। সো সাকিব, আমাকে একটা বিষয় একটু জানাবা যে এই যে রিসার্চ ওয়ার্কটা, এটা আসলে কিভাবে শুরু করা হয়? আই মিন ইনিশিয়াল ফেজটা কি হয় রিসার্চ ওয়ার্কের? আচ্ছা, আমি তো শুরুতেই বললাম যে কাউকে একটা টপিক ঠিক করতে হবে। তো টপিক ঠিক করতে হলে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি বর্তমানে এই রিলেটেড কি ধরনের কাজ হচ্ছে, কোথায় ডিমান্ডটা বেশি। ব্যাপারটা একটু অড হইলেও সত্যি যে আমাকে পাবলিশ করতে হলে আমাকে ডিমান্ডিং ফিল্ডটাই চুজ করতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় ডিমান্ডটা আছে এখন এন্ড কোন রিলেটেড কাজগুলো বেশি হচ্ছে। যদিও আমি পিসিএফ কাজ করবো, পিসিএফ এ তো অনেকগুলো সেক্টর আমি বললাম। তো ফার্স্টে আমাকে পেপার পড়তে হবে, রিসেন্ট পেপার গুলো দেখতে হবে যে তারা কি নিয়ে কাজ করতেছে। এখন সেখান থেকে আমাকে ল্যাগিংসটা খুঁজে বের করতে হবে যে ওখানে ল্যাগিংসটা কোথায় আছে, কোথা থেকে আমি কাজ করলে আমার এটা একটা ইনোভেটিভ বা ইউনিক আইডিয়া হবে। ইনোভেটিভ ইউনিক নভেলনেস ছাড়া কখনো পেপার পাবলিশ হবে না। সো এই কারণে ফার্স্ট আইডিয়া জেনারেটটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি কি নিয়ে কাজ করব এবং কোন ডোমেইনে পার্টিকুলারলি কোন মানে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো, এটা ফার্স্ট সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। দেন আফটার দ্যাট আমাদের হচ্ছে, আমি তো এখানে আছি যেহেতু আমি থাকবো, সো সিমুলেশন আমি অবশ্যই হেল্প করব। তো তখন আমরা সিমুলেশনে আজ আলোচনা করব যে আসলে এই রিলেটেড কাজ করতে হলে আমাদের কি ধরনের সিমুলেশন দরকার বা কি ধরনের ডাটা দরকার আছে। তো সেগুলো আমরা ডিসকাস করে আমরা আগাতে পারবো। বাট ফার্স্ট ফেজ ওইটা ইম্পর্টেন্ট যে আমি কোনটা নিয়ে পার্টিকুলারলি কোন টপিক বা কোন কি বলবো কোন সাবজেক্ট নিয়ে আমি কাজ করবো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস প্রথম দিকে একদম। আচ্ছা, আই মিন টপিক সিলেকশন। আমি একটু বলি, অনেক সময় এমন হয় যে টপিক খুঁজতে খুঁজতে অনেকের 3-4 মাস টাইম লেগে যায়। সো আমি মানে ট্রাই করব যারা আমার সঙ্গে থাকবে অ্যাটলিস্ট ফার্স্ট মান্থের মধ্যে যাতে টপিক সিলেক্ট করে একটা কাজ স্টার্ট করতে পারে, এটা আমি ট্রাই করবো। এখন আল্লাহ ভরসা, যে আল্লাহ যেটা করে অবশ্যই আমাদের আমি ট্রাই করবো আমার পক্ষে যতটুকু করা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা মেজর প্রবলেম। ইভেন আমরা যখন থিসিস করতে গেলাম তখনও কিন্তু এই প্রবলেমটাই ফেস করছি যে অ্যাকচুয়ালি টপিক কি নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করলে আমার কাজটা একটু বেটার হবে বা আমি কি আদৌ পারবো কিনা। আর বাংলাদেশে একটা মেজর প্রবলেম আমার কাছে মনে হয় ডাটা অ্যাভেলেবিলিটি। ডাটা থাকে না দেখে অনেকেই হচ্ছে অনেক ওয়ার্ক করতে চেয়েও আসলে করতে পারে না। সো এটা একটা প্রবলেম থাকে। তখন টপিক সিলেকশনটা আসলে সেভাবেই করা উচিত যে ডাটাটা আমার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এটা আমার মতামত আর কি। সো আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় একটু জানা ছিল, কনফারেন্স আর জার্নাল এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? মানে এটা আসলে স্টুডেন্টদের পক্ষ থেকেই মেইনলি আসা কোশ্চেন যে কনফারেন্স আর জার্নাল দুটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? আচ্ছা, কনফারেন্স জার্নাল দুটাই ভালো জিনিস। তবে কিছু আমি আমি রিকমেন্ড করব যদি কেউ পাবলিকেশনে যায়, কনফারেন্সের মধ্যে কিছু টাইপ আছে, কিছু হচ্ছে অনলাইনে চলে আসে আর কিছু হচ্ছে জাস্ট এমনি কনফারেন্স, জাস্ট ওই দিন কিছু পোস্টার ছাপাবে আর ওখানে শো করবে আর কিছুই না। সো অনলাইনে যদি আসে সেটা অবশ্যই ভালো। অ্যান্ড আমাদের একটা ব্যাড কালচার হয়ে গেছে, কনফারেন্সে দেখা যায় দিলেই পাবলিশড হয়ে যায়, এই ধরনের একটা কথা আমাদের মধ্যে, মানে একটা ব্যাড কালচার স্টার্ট হয়ে গেছে। যদিও কনফারেন্স এতটাই খারাপ না, আপনি যদি বাইরে কোনো কান্ট্রিতে যান সেখানে কনফারেন্সের ভ্যালু জার্নাল থেকে আমার মনে হয় কোনো অংশেই কম না। সেখানে বিভিন্ন কোম্পানি এসে আমি যদিও জানি যে ওখানে তারা থাকে যে কি ধরনের কথা হচ্ছে, কি ধরনের ইনোভেটিভ আইডিয়া আসছে, ওই কোম্পানিগুলা ওই লোকগুলাকে রিক্রুট করে পড়ে যে ওই লোকটা এই ধরনের আইডিয়া দিচ্ছে যেটা আমার কোম্পানির জন্য ইম্পর্টেন্ট হবে। সো এই ধরনের বিভিন্ন কনফারেন্স গুলোতে হয় যেগুলো আসলে আমাদের জানি না আমাদের বাংলাদেশের কালচার কেন এটা এমন হয়েছে, বাট এই ধরনের কিছু ঘটে গেছে। বাট আমি যেটা বলি, জার্নাল খুব ইম্পর্টেন্ট। জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি থাকে। অনেকে হয়তো ইনফ্যাক্ট জিনিসটা বুঝেও না, সো এটা একটু ঘাটাঘাটি করলে এটা পাওয়া যায় যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কতটুকু আছে। তো জার্নালটা মানে আমি এই কারণে বলতে চাচ্ছি বাংলাদেশের পার্সপেক্টিভ হিসেবে জার্নাল ইম্পর্টেন্ট বেটার, মানে দেন হচ্ছে কনফারেন্স। বাট বাইরে চিন্তা করলে কনফারেন্স কোনো অংশই খারাপ না। আর কনফারেন্স গুলোতে একটু লোয়ার কোয়ালিটির আইডিয়া গুলো পাবলিশড হয়ে যায় ইজিলি, যেগুলো হচ্ছে জার্নালে পাবলিশ হওয়ার চান্স খুব কম থাকে। জার্নালে পাবলিশ করতে গেলে অবশ্যই নবেলিটি অনেক বেশি হইতে হয়, যেটা কনফারেন্স গুলোতে একটু কম আছে, একটু ফ্লেক্সিবল আর কি। ঠিক আছে, যদিও ওখানে ও রিভিউয়ার থাকে, রিভিউয়ার কোশ্চেন করে, কাইন্ড অফ সেম জিনিস,
বাট ইম্প্যাক্ট ফ্যাক্টরের দিকে তুলনা করলে, কোয়ালিটি ফ্যাক্টর চিন্তা করে একটু কনফারেন্স থেকে জার্নালগুলো ভালো, এই আর কিছু ডিফারেন্স নেই। আচ্ছা, ওকে। আমাদের যে নতুন ল্যাবটা লঞ্চ হচ্ছে, আই মিন ফটোনিক্স অ্যান্ড সেন্সিং অ্যাপ্লিকেশন, এই ল্যাবের আই মিন এই রিলেটেড রিসার্চগুলোর স্কোপটা কি? স্কোপস কি কি আছে আর কি? স্কোপস গুলো তো আমি বলেই ফেললাম শুরুতেই যে, আচ্ছা আমি একটু একটা মানে সুন্দর একটা বলি, যেটা হচ্ছে ফিউচার ডোমেন। আমাদের আমাদের কম্পিউটার গুলো আসলে সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে বানানো হয় নর্মালি বর্তমানে। সিলিকন ফটোনিক্স মানে সরি সিলিকন ডিভাইস দিয়ে হচ্ছে আমাদের কম্পিউটার গুলো বানানো হয়। চিপসেট যেগুলো বলে আমরা হচ্ছে আইসি বলি, বা ইন্টেলের যে কোর সেট গুলো বলি, সেগুলো সেগুলো সিলিকন দিয়ে বানানো হচ্ছে। তো আমরা একটা রুলস মনে হয় জানি, এটা মেবি মোর্স ল, ইয়েস, যে সাইজ গুলো ছোট হবে। তো এখন সিলিকনের একটা সমস্যা হচ্ছে, এটাকে আর ছোট করা যাচ্ছে না, এন্ড এটার স্পিডটাকে আর বাড়ানো যাচ্ছে না। তো আমরা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছি, গিগাহার্টজে ফিক্সড হয়ে গেছি। সো আমাদেরকে এই স্পিডটা বাড়াইতে হবে, টেরাহার্টজ যেতে হবে। তো টেরাহার্টজ ইউজ করার জন্য, ওই স্পিডটা নেওয়ার জন্য আমাদেরকে লাইটে কম যেতে হচ্ছে, মানে এই ডোমেন থেকে আমরা লাইট ডোমেনে যাচ্ছি। তো লাইট ডোমেনে যখন যাচ্ছি, তখনই আমাদের আসতেছে যে লাইট ডোমেনে কি ধরনের চিপসের আমরা ইউজ করব। তো তখনই মেইনলি ফোটোনিক্স, প্লাজমোনিক্স এই জিনিসগুলা মাথায় আসতেছে। এন্ড আমি যতদূর জানি নেক্সট কম্পিউটার গুলো হবে ফোটোনিক কম্পিউটার। সো এইটার স্কোপ আমি বললে নেক্সট ওয়ার্ল্ডটাই হবে হচ্ছে ফোটোনিক্স এর উপর। এন্ড আমরা যেহেতু এখন বর্তমানে অনেকেই জানি যে এআই খুব ইমপ্রুভ করতেছে। আমরা যদি একটু আমি একটু নর্মাল কথাই বলি, যেমন চ্যাট জিপিটি যদি আমরা কিছু সার্চ করি, দেখা যায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট লাগায় দেয় হচ্ছে থিঙ্ক করতে করতে। থিঙ্কিং হচ্ছে দ্যাট মিনস ওর স্পিডটা এখনো অনেক কম, এই স্পিডটাকে বাড়াইতে হবে। তো স্পিড বাড়ানোর জন্যই হচ্ছে আমাকে নিউ ডোমেনে শিফট করতে হচ্ছে। আমি যেটা বললাম, টেরাহার্টজের জন্য আমাদের হচ্ছে ওই ডোমেনটা লাগতেছে, খুব ইম্পর্টেন্ট। সো ফোটোনিক্স এর আসলে মানে অনেক ফিল্ড আছে এর পরবর্তী যুগগুলাতে আর কি। আর আর স্কোপ যদি বলি, তাহলে অপটিক্স লেজারেরই আসলে মেইনলি এই ফোটোনিক্স এর, এটা বললাম আমি, অপটিক্স এর একটা পার্ট ফোটোনিক্স। সো ওটাতেই মেইনলি ইম্পর্টেন্সটা, লাইট নিয়ে সব কাজ হবে, লাইট মেটার ইন্টারফেস নিয়ে কাজ হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় যে একটা জার্নাল পেপার বা যেকোনো একটা রিসার্চ টপিকে কয়জন মিলে কাজ করবে অ্যাকচুয়ালি? আচ্ছা, এইটা আমি হচ্ছে এখন বলতে পারবো না, কেননা ডিপেন্ড করবে। আমি পোটেনশিয়াল বুঝে তারপর আমি এটাকে ফিক্স করব। আমি যদি দেখি যে আমার ল্যাবে এমনও পাবলিক আছে যে হচ্ছে একাই করতে পারবে, সো ওয়াই নট, সে একা করবে। সে যদি একা ক্যাপাবল হয় তাহলে সে একাই করবে। অ্যান্ড একা একটা জার্নাল পাবলিশ করা এটা অনেক কিছু। সো যদি আমি দেখি একা পারার অবস্থায় আছে, তাহলে একা দিব। আর যদি যদি দেখি, আমি সাজেস্ট করবো না একা আমি দিব, আমি দেওয়ার কেউ না, আমি সাজেস্ট করতে পারি, একা দিতে পারি। অথবা হচ্ছে 2জন বা 3জন যদি চায় যে ভাই আমরা এই 2জন 3জন আমরা মিলে একটা করতে চাচ্ছি, সো দ্যাট টাইম আই উইল সাজেস্ট অল দেম তোমরা 3জন করতে পারো। সো এই ধরনের ডিসকাশন গুলো হবে পরবর্তীতে, এটা কোনো ফিক্স কিছু না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমরা মেজর খুব ফেস করি যে অথর সিলেকশনটা কিভাবে হবে যদি গ্রুপে কাজ হয় আর কি। আই মিন 3-4 জনের যদি কোনো গ্রুপ ক্রিয়েট করে করা হয়, তাহলে অথর সিলেকশনটা কিভাবে করা হয়? আচ্ছা, একটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড অথর আমি স্কিলস জানি। আমি একটা জিনিস মেনশন করি জায়গাটাতে, এটা কিন্তু হয় যে দেখা যায় যে দুজন যদি ইকুয়াল কন্ট্রিবিউট করে, তাহলে ইকুয়াল কন্ট্রিবিউশন হিসেবে ফার্স্ট অথর দেওয়া যায়। যদিও সে সেকেন্ড অথর থাকবে, কিন্তু বলা থাকে, পেপারের মধ্যে মেনশন করা থাকে যে দে বোথ হ্যাভ সেম কন্ট্রিবিউশন। তো তাকেও মানে কো ফার্স্ট অথর হিসেবে নাম করা হয়। এটা একটা ট্রেন্ড আছে, এটা নর্মালি হয়। তো সেক্ষেত্রে যদি একদমই দেখি দুজনের একদম সেম ইম্পর্টেন্ট মানে সেম কন্ট্রিবিউশন ছিল, সেক্ষেত্রে দুজনকে অবশ্যই সেম দেওয়া হবে। আর যদি দেখা যায় না কারো কন্ট্রিবিউশন একটু হলেও কম ছিল তাকে, তাহলে অবশ্যই সেকেন্ড বা থার্ড অথর যেতেই হবে। এটা তো নর্মালি আমি অবশ্যই এটা কোনো মানে কারোর উপর অন্যায় হবে না। হ্যাঁ, এটাই মেনলি হচ্ছে অনেকেরই এই প্রবলেমটা দেখা গেছে ফেস করতে। আই মিন ওরা প্রথমেই জিজ্ঞেস করে যে আসলে অথর সিলেকশনটা কিভাবে হবে, এই জন্য কোয়েশ্চেনটা আস্ক করা। সো আমি আরেকজনের একটু কোয়েশ্চেন নিব, আমাদের যারা রেজিস্ট্রেশন করেছে সুপান্তা বড়ুয়া আই গেস। তার প্রথম যে কোয়েশ্চেনটা, ইজ সুপার কন্টিনিউম লেজার টিচ আ স্যাচুরেটেড ফিল্ড? না, সুপার কন্টিনিউম লেজার মোটো স্যাচুরেটেড ফিল্ড না, এখানেও এখনো কাজ হয়। বাট যেটা হইছে, আমরা বাংলাদেশে তো বললামই আমাদের ন্যানো ফ্যাব্রিক ল্যাব খুব একটা নাই।
তো যেহেতু ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য ল্যাব এখন হচ্ছে সুপার কন্টিনিয়ামের একদম ফেব্রিকেটেড ডিভাইস নিয়ে কাজ করে, আমি রিসেন্টলি একটা ল্যাব সম্বন্ধে জানতে পারছি। তার আমাকে আমাকে দেখাইছে অ্যাকচুয়ালি যে এক একটা সুপার কন্টিনিয়ামের লেজার ওয়্যারের লেন্থ হচ্ছে 2 কিলোমিটার মতো বা 1.2 কিলোমিটার মতো হয় ডিস্টেন্সটা। আমি দেখলাম, ভালো লাগলো। সো মানে ফেব্রিকেটেড ডিভাইস অলরেডি আছে, দ্যাট মিনস যখনই ফেব্রিকেটেড ডিভাইস অলরেডি থাকে ওই ডোমেনটাতে, তখন অবশ্যই রিসার্চাররা চায় যে কেউ যদি কাজ করে অবশ্যই কেন ফেব্রিকেটেড করে আমাকে শো করবে না। সো দ্যাটস ওয়াই পাবলিকেশন করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বাট আবারও বলতেছি, ইনোভেটিভ আইডিয়া যদি হয় তাহলে ফেব্রিকেশন লাগে না। ইনোভেশনটা তখন তেমন কেমন হতে হবে, তখন অবশ্যই মারাত্মক কিছু ইনোভেশন হইতে হবে। হইতে পারে যে কি বলবো, একটা নিউ ম্যাটেরিয়াল যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এন্ড এমন হইতে পারে যে ওইটার এতটাই ইম্পর্টেন্স আছে যেটা কেউ কল্পনা করতে পারে নাই। সো এই ধরনের জিনিসপাতিগুলো ওখানে আসতে হবে, বাট স্যাচুরেটেড একদমই না, কাজ করা যায়। ওকে, ওরই আগে একটা কোশ্চেন হচ্ছে, আই উড লাইক টু এক্সপ্লোর সিমিলার ফিল্ডস টু দ্য অ্যাবভ আই মেনশনড, হোয়াট আর দ্য ইমার্জিং আইডিয়াস উই ক্যান ওয়ার্ক অন নাও? এটা এখন আমি যদি আইডিয়া এখানে বলে দিই তাহলে তো আর সুপারভাইজিং এর কোনো অপশন থাকে না। তো যে এই কোশ্চেনটা করছে তাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে যে এইখানে কি ধরনের কাজ করা যায়। বাট সুপার কন্টেন্ট জেনারেশনে অনেক কাজ হয়। আমার নিজেরও একটা জার্নাল অন দা রিভিউতে আছে, আর একটা কনফারেন্সও আমি আমার জমা দেওয়া হয়েছে সুপার কন্টেন্ট জেনারেশনের উপরই। সো আমি যতদূর জানি ইটস নট আ স্যাচুরেটেড ফিল্ড, এখানে অনেক কিছু করার আছে এখন পর্যন্ত, স্টিল নাও অনেক এক্সপ্লোর করার আছে। না, আইডিয়া আসলে ওপেনলি এরকম লাইভের মধ্যে আইডিয়া বলাটা ঠিক হবে না। বাট আমি জানি কিছু ফিল্ড এখনো আছে যেখানে এখনো কাজ করলে খুব স্মুথলি পাবলিশড হবে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি একটু আমাদের ল্যাবের যে বিষয়টা সেটা একটু জানিয়ে রাখি। অনেকেরই কোশ্চেন থাকে যে ভার্চুয়াল ল্যাবে কিভাবে রিসার্চ হবে। সো আমাদের মেনলি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ল্যাব ওপেন আছে। ইনশাআল্লাহ শীঘ্রই হচ্ছে আমরা আমাদের অ্যাপও লঞ্চ করব। আমাদের ওয়েবসাইটে যে ল্যাব ওপেন করা আছে, ল্যাবে জয়েন করার পর আপনি সেখানে ল্যাব ফিট, ল্যাব মিটিং এবং ল্যাব মেসেজ অপশন পাবেন। ল্যাব মিটিং থেকে আমাদের যে উইকলি সেশনগুলো হবে, প্রবাবলি এক উইকে একটি বা দুটি, এটা মূলত সুপারভাইজারের উপর ডিপেন্ড করছে যে কয়টি সেশন হবে আর কি। সো যে সেশনগুলো হবে সেই সেশনগুলোতে আপনারা ল্যাব মিটিং অপশন থেকে জয়েন করতে পারবেন। এছাড়া হচ্ছে আমাদের ল্যাব ফিট অপশন আছে, সেখানে আপনারা আপনাদের যে ওয়ার্কগুলো দেওয়া হবে সুপারভাইজার থেকে সেগুলো সাবমিট করতে পারবেন। আর আবার অনেকেরই একটা প্রবলেম থাকে যে আমি তো উইকের মধ্যেও কোনো একটা প্রবলেম ফেস করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সুপারভাইজারের সাথে কিভাবে কমিউনিকেট করব। তো এটার জন্য হচ্ছে আমাদের ল্যাব মেসেজ অপশন আছে, সেখান থেকে আপনি সুপারভাইজারের সাথে কানেক্ট হয়ে গেলে আমাদের সুপারভাইজারের সাথে আসলে কমিউনিকেট করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ল্যাবের যে বিষয়টা, মূলত আমাদের ল্যাবে কিভাবে ওয়ার্ক করে এই ওয়ার্কের আচ্ছা, ওকে, সরি, অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইট থেকেই হচ্ছে যে কেউ ল্যাব অ্যাক্সেস করতে পারবে। আর আমরা শীঘ্রই হচ্ছে আমাদের অ্যাপে এআই ডেভেলপ করছি, যেখান থেকে হচ্ছে যে কেউ চাইলে এআই সাথে যে এআইটা হচ্ছে ডেডিকেটেড টু রিসার্চ, রিসার্চ ওয়ার্কের জন্যই ওই এআইটা তারা ইউজ করতে পারবে। বাট আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, অনেকে কিন্তু রিসার্চ ওয়ার্কের জন্য এআই ইউজ করে থাকে, রিটেনের কাজে। সো এটা কি উচিত কিনা সাকিব, আর কতটুকু পর্যন্ত আচ্ছা, হচ্ছে? ওকে, এআই আসলে আমাকে আমার হিউম্যান ক্রিয়েটিভিটি রিপ্লেস করতে পারে না। এআই থেকে অনেক কিছু অনেক সময় অনেকে পায়, বাট আমি আমি নিজে ফেস করছি যেগুলো। আমার কিছু জুনিয়র আছে, তারা আমার সঙ্গে কাজ করে। অনেক সময় আমাকে দেখা গেছে তারা কিছু আইডিয়া নিয়ে আসছে, বাট তারা হচ্ছে চ্যাট জিপিটি করে বা গ্রক আর কি পারপ্লেক্সিটি এগুলো আছে, এগুলো থেকে কোনো সামার্ট করে নিয়ে আসে। বাট আসলে হয়েছে কি, মানে ওর আইডিয়াটা এমন হয়েছে, মানে খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি যেমন সবকিছু একসাথে মিক্স হয়ে যায়, সবকিছু মিক্স হয়ে গেছে। ওই কাজটা কোনোদিন করতেই পারবে না। সো আইডিয়া জেনারেট করার জন্য এআই কোনোদিনও ভালো কোনো টুল না। হ্যাঁ, এইটা হতে পারে যে কোনো কিছু আমি যা বুঝতেছি না, যে এই টপিক এর এই পার্টটা আমি বুঝতেছি না, দ্যাট টাইম ইউ ক্যান সার্চ অন এআই যে এটা আমি বুঝতেছি না, লেট মি হেল্প টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক। সো দ্যাট টাইম ও তোমাকে হেল্প করতে পারে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড করতে। বাট এটাও না তোমাকে সলিউশন দেবে, সলিউশন কখনো দিতে পারবে না। তোমাকে কিছু আইডিয়া দিতে পারে, আইডিয়ার উপর ডিসিশন তোমাকে নিজে নিতে হবে। কেন হিউম্যান ব্রেন এখন পর্যন্ত ওয়ার্ল্ডের পারফেক্ট জিনিস, যেটা কখনো এআই, আমি মনে করি এআই কন্ট্রোল করতে পারবে না, তাহলে তো মানুষই থাকবে না। সো এআই কোনোদিনও অল্টারনেটিভ হতে পারে না।
আচ্ছা, আর আমরা একটু 5 মিনিটের ব্রেক নিই, এজ আজান দিচ্ছে। আজানের পরেই হচ্ছে আমরা আবার শুরু করব। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ওকে, আমরা আই গেস শুরু করতে পারি। আম, আরেকটা প্রশ্ন আমরা একটু প্রায় ফেস করি, জার্নালের যে কস্টটা, আই মিন জার্নালে পাবলিকেশনের ক্ষেত্রে বা কনফারেন্সে পাবলিকেশনের ক্ষেত্রে কস্টটা কেমন আসে? আই মিন একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেই ফি এর পেমেন্টটা কেমন হয় এখন? আচ্ছা, কনফারেন্সে আমি যতদূর জানি 7 থেকে 8K লাগে। বাট যদি কেউ ভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে ডিপার্টমেন্টে মেবি সাম অ্যাপ্লিকেশন করে টাকাটা ব্যাক নেওয়া যায় ডিপার্টমেন্ট থেকে কিছু টাকা। আমি অ্যাকচুয়ালি ফুল জানি না কত এটা ব্যাক দেয় বা কি পলিসি আছে, এটা আমার পুরোপুরি জানা নেই। বাট জার্নালে যদি আমি বলি, জার্নালে যদি সাবস্ক্রিপশনে পাবলিশ করে তাহলে উইদাউট এনি কস্ট, কোনো টাকা পয়সা কিছু লাগে না। আর যদি কেউ ইচ্ছা হয় যে ওপেন অ্যাক্সেসে পাবলিশ করবে তাহলে তার জন্য কিছু অ্যামাউন্ট লাগে, অ্যান্ড অ্যামাউন্টটা কিছু না, অনেকটাই। আহ, আমার জানা মতে $800 বা $1000 মতো লাগে। As বাংলাদেশি হিসেবে 20% আমরা হচ্ছে দিতে হয়, 80% আমরা ফি অফ পাই। বাট 20% অনেক কিছু। নর্মালি $800 থেকে $1000 মধ্যে ভ্যারি করে যদি ভালো কোনো জার্নালে পাবলিশের জন্য যায় ওপেন অ্যাক্সেসে। বাট সাবস্ক্রিপশনে যদি যায় তাহলে কিছুই লাগে না, পুরো ফুল ফ্রি। আবার মাঝে মধ্যে কিছু স্পেশাল অফারও চলে আসে, সেগুলোতে যদি পাবলিশ করতে পারে তাহলেও ফ্রি, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। আচ্ছা, ওকে। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, যদি জার্নাল বা কনফারেন্সের ক্ষেত্রে পাবলিকেশনের যে রেজিস্ট্রেশন ফিটা সেটা যদি একান্তই লাগে, তাহলে তার একটা পার্সেন্টেজ হচ্ছে আমাদের রিসার্চ বডি ফান্ড থেকেই প্রোভাইড করা হয়। আর বাকি যে অ্যামাউন্টটা থাকে সেটা মেনলি হচ্ছে সুপারভাইজার প্লাস স্টুডেন্টরা মিলে হচ্ছে কালেক্ট করবে আর কি। সো অনেকেরই এই কোয়েশ্চেনটা জানার থাকে, সো আমরা জানি, এই জন্য আমরা হচ্ছে একটু জানিয়ে রাখলাম আগে থেকে। সো সাকিব, তোমার কি আর কোনো কিছু বলার আছে?
যারা রিসার্চার আছে না, তাদের জন্য। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমি অ্যান্সার করতে পারি। আর যদি এন্ডিং বলো তাহলে এন্ডিং হিসেবে বলবো যে যদি কেউ কখনো কোনো ফিল্ডে, যে কোনো ফিল্ড, সেটা যে কোনো ফিল্ডই হোক না কেন, কাজ যদি স্টার্ট করে অবশ্যই ডিটারমেন্ট থাকতে বলবো। কেননা রিসার্চ করতে গেলেই দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন চড়া উতরা পার হইতে হয়। তো তখনই হচ্ছে দেখা যায় যে অনেকে ফল করে, এন্ড দেখা যায় যে 2-3 মাস একটা কাজ করছে এবং তারপর গিয়ে এটা ফল করে কাজটা বন্ধ হয়ে গেছে। 3 মাসের যে কষ্টটা পুরোটাই বৃথা। সো এন্ড পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কখনোই একটা হাল ছাড়া উচিত না, আমার মতে এন্ড পর্যন্ত যাওয়া উচিত। সো এটাই সাজেস্ট করবো সবাইকে। ওকে, আই গেস আমরা শেষ করতে পারি আমাদের লাইভটি এখানেই। সো আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন আপনাদের জানা থাকে অবভিয়াসলি আমাদের পেজে ইনবক্স করবেন, আমরা সরাসরি আমাদের সুপারভাইজার থেকে জেনে আপনাদেরকে তার আনসারটা দিয়ে রাখবো। আর ওকে সাকিব, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ জয়।